প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হলো ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব। পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা থেকে আমরা দেখতে পাবো পদার্থ মানে পদার্থের কীরকম বৈশিষ্ট্যাবলী থাকে এবং তার বিভিন্ন বাহ্যিক প্রভাব। ঠিক আছে, চলো আমরা দেখি। লোহা, তামা, রবার, কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে মনে করো আমাদের আমরা লোহার অনেক জিনিসপত্র কিন্তু বাসায় ব্যবহার করি বা আশেপাশে ব্যবহার করি। ঠিক আছে, লোহার তৈরি জিনিস। ঠিক আছে, তারপরে তামার পাতিল হয়, লোহারও কড়াই হয়। লোহা দিয়ে তোমার কৃষক তাদের যে কৃষির বিভিন্ন ধরনের উপকরণ, কাঁচি, তারপর লাঙ্গলের ফলা, তারপরে এরকম কিছু জিনিসপত্র লোহা দিয়ে বানায়। ঠিক আছে, রবার, কাঠ এগুলোর ব্যবহার তো আছেই প্রচুর। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আমাদের প্রতিদিনই কিন্তু এই জিনিসগুলোর সহায়তা নিয়ে আমরা আছি। ঠিক আছে, এমনকি আমাদের যে বিল্ডিং বানাবার রড, সেটা কিন্তু লোহা দিয়ে তৈরি। বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের এক একটি এক এক কাজে ব্যবহৃত হয়। সব পদার্থ তো আমরা কিন্তু সব পদার্থ এক কাজে ব্যবহার করি না, তাই না? মনে করো কোনোটা দেখা যাচ্ছে আমাদের যে জিনিসপত্র, কোনোটা দেখা যাচ্ছে লোহার তৈরি, কোনোটা তামার তৈরি, কোনোটা অ্যালুমিনিয়ামের তৈরি। যে আমরা যে রান্নাবান্না করি পাতিলগুলো অ্যালুমিনিয়ামের তৈরি, এটা কিন্তু কারণ আছে। কোনো কারণ ছাড়া কিন্তু এগুলোর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে যে কেন এটা ব্যবহার করি। লোহা কেন আমরা বিল্ডিং বানাইতে ব্যবহার করি, লোহার রড কেন বিল্ডিং বানাইতে ব্যবহার করি, কারণ লোহা হলো সবচেয়ে মজবুত পদার্থ। ঠিক আছে, মজবুত পদার্থ, যে কারণে এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক অ্যালুমিনিয়ামের তাপের পরিবহন ক্ষমতা খুব ভালো, যে কারণে আমরা অ্যালুমিনিয়ামের পাতিল দিয়ে রান্নাবান্নার কাজ করে থাকি। তামার তার, আমরা এই যে বৈদ্যুতিক যে লাইন আমাদের বাসা বাড়ির, সেগুলো কিন্তু আমরা তামার তার ব্যবহার করা হয়, কারণ তামার বৈদ্যুতিক পরিবহন ক্ষমতা খুব ভালো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখবো এখান থেকে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা দেখতে একটা ব্যাটারির মতো লাগছে, প্লাস মাইনাস। ঠিক আছে, ব্যাটারির গায়ে বা তোমাদের যে বাজার থেকে যে গড়ি চালায় কোষ, ঠিক আছে, কোষ হলো তোমার ওই যে আমাদের যে দেয়াল গড়ি চালাতেও কিন্তু অনেক সময় এক ধরনের মানে কোষ, যেটা আমরা বলি ব্যাটারি বলে থাকি, ওগুলো আনি এবং ব্যবহার করি। গুলোরও দুই প্রান্তে দুই দিকে প্লাস মাইনাস দেয়া থাকে। এগুলোর ভিন্ন ধরনের ঘটনা আছে। ঠিক আছে, এটা ওই রকমই একটা ব্যাটারি বা কোষ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। আর পুরো জিনিসটা হলো একটা বর্তনী। ঠিক আছে, হ্যাঁ, এখানে এটা হলো তোমার লোড, মনে করো একটা বাল্বের মতো, বা যেখানে বিদ্যুৎটা যাবে। ঠিক আছে, হ্যাঁ, চলো আমরা দেখি বিস্তারিত এই অধ্যায় পরে আমরা কি শিখতে পারবো। পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা করতে পারবো, অর্থাৎ কোন পদার্থের, সব পদার্থ কিন্তু তোমরা পড়বা না। ঠিক আছে, উচ্চতর লেভেলে তোমরা পড়বা এগুলো ডিটেলস, হ্যাঁ, বিস্তারিত। এখানে খুব প্রয়োজনীয় কিছু পদার্থ যেগুলো আমরা খুব দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এদের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে পারবো বা বৈশিষ্ট্যাবলী বুঝতে পারবো। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করতে পারবো। অর্থাৎ সব পদার্থ কিন্তু এক না, কোনোটা কঠিন, কোনোটা তরল, কোনোটা বায়বীয়, আবার এরকম হতে পারে কোনোটা ধাতব পদার্থ, কোনোটা অধাতু। ঠিক আছে, অধাতব পদার্থ এরকম আর কি। ঠিক আছে, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবো। কোনো পদার্থ দেখবা তাপের পরিবহন করে, কোনোটা বিদ্যুতের পরিবহন করে। ঠিক আছে, আবার কোনোটা তাপ বিদ্যুতের পরিবহন করে না। আবার কিছু পদার্থ আছে দুইটারই পরিবহন করে। অধিকাংশ পদার্থই দেখা যায় যেটা পরিবহন করে, তাপ বিদ্যুৎ দুইটাই কি পরিবহন করে। আবার কিছু আছে কোনোটাই পরিবহন করে না, আবার কিছুটা আছে কম বেশি করে। ঠিক আছে, হ্যাঁ, সেটা আসলে আমরা দেখব। ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে দেখব। ঠিক আছে, পরীক্ষণ করে আমরা জানতে পারবো। ধাতু এবং অধাতুর কল্যাণকর দিক উপলব্ধি করতে পারবো এবং এদের ব্যবহার ও সংরক্ষণে যত্নশীল হব। এগুলো ব্যবহার এবং সংরক্ষণে যত্নশীল হব, কারণ এগুলো কিন্তু যে কোনো পদার্থ প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা
ক্ষতিকর, যে কোনো জিনিস, ঠিক আছে, এটা প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। পরীক্ষণের সাহায্যে ধাতু অর্থাৎ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করতে পারবো। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে পারবো। গলনাঙ্ক হলো এবং স্ফুটনাঙ্ক দুইটা জিনিস, হ্যাঁ। গলনাঙ্ক হলো এমন একটা বস্তুর এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটা কঠিন বস্তুর গলে, ঠিক আছে। আর স্ফুটনাঙ্ক হলো এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ ফুটতে শুরু করে। এগুলো আমরা শিখবো, ঠিক আছে। পরীক্ষণের সাহায্যে পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারবো। পরীক্ষণও আছে, কিছু এক্সপেরিমেন্ট আছে, এগুলো আমরা করব। থামাগড়ি, ইংরেজিতে বলা হয় স্টপ ওয়াচ, ও থার্মোমিটার সুনিপুণভাবে ব্যবহারে সক্ষম হব। শীতলীকরণ ব্যাখ্যা করতে পারবো। শীতলীকরণ কী ব্যাখ্যা করতে পারবো। আঘাতে ধাতু অধাতুর পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। আঘাত করলে ধাতুর বা অধাতুর কী তাদের গঠনের কোনো পরিবর্তন হয় না কিনা, বা বাহ্যিক যে চেহারাটা সেটা পরিবর্তন হয় কিনা সেটা আমরা দেখতে পাবো। পরীক্ষণ কার্যক্রম চলাকালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে উদ্যোগী এবং অন্যদের সহায়তা করব। পরীক্ষা চলাকালীন যে কোনো গবেষণাগারে বা ল্যাবে যে কোনো কাজ করতে তোমার কিছু সতর্কতা লাগে। অর্থাৎ এটা বলা হয় অনেকাংশে যে কোনো গবেষণাগারে ঢুকলে তুমি যদি কোনো দিকে ঘুরতে চাও, তাহলে অবশ্যই এক স্থির জায়গায় দাঁড়ায় পিছনে কি বা কিছু আছে কিনা, বা অন্য কেউ কিছু নিয়ে দাঁড়িয়ে আছে কিনা সেটা দেখে তারপর স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, হ্যাঁ, সামনে পিছনে যেতে হবে। কারণ এমনও হতে পারে তুমি দাঁড়ায় আছো, এটা তোমরা উপরের ক্লাসে জানতে পারবো, ঠিক আছে। মনে করো তুমি একটা কাজ করছো মনোযোগ দিয়ে, পিছনে আরেকজন হয়তো একটা অ্যাসিডের বিকার নিয়ে কোনো দিকে যাচ্ছে, তাহলে তুমি যদি পিছনে যাও বা না দেখি পিছনে কিছু একটা মুভ করো বা নড়াচড়া করো, তাহলে কিন্তু তার বিকারটা পড়ে বড়সড় দুর্ঘটনা করতে পারে, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ। এই সতর্কতা বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। চলো আমরা দেখি 51 নম্বর পৃষ্ঠা, পার্ট 1-3, পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। পদার্থের কী বৈশিষ্ট্য আছে আমরা দেখি। কোনো কিছু করতে গেলে আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়, তাই না? যে কোনো জিনিস করতে গেলে, রান্না করতে গেলে কিছু জিনিস ব্যবহার করতে হয়, কৃষিকাজ করতে গেলে কিছু জিনিস ব্যবহার করতে হয়, হাঁটা চলাফেরাতে কিছু জিনিস ব্যবহার করতে হয়, ঠিক আছে। সব কিছুতেই, খাওয়া দাওয়ার সময় কিছু জিনিসপত্র ব্যবহার করতে হয়, তাই না? এরকম আর কি বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকম খাদ্য সামগ্রী, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, মার্বেল, বইপত্র সহ বা হাজারো রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। দেখবা তুমি খুব তুমি ঘুম থেকে উঠেই দেখতে পারবা কত জিনিস রুমের ভেতর বা বাসায়, ঠিক আছে। এদের মধ্যে কোনোটি নরম, এইটাই কিন্তু এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। কোনো এদের বৈশিষ্ট্যাবলী কী আমরা দেখব। কোনোটি নরম, কোনোটি শক্ত, কোনটি দেখতে চকচকে, কোনোটি গোল, হ্যাঁ গোল, কোনোটি চ্যাপ্টা ইত্যাদি। কিন্তু এগুলো সবই পদার্থ, এগুলো সব কয়টি জায়গা দখল করে এবং প্রত্যেকেরই ভর আছে। তাহলে আমরা বলতে পারি যে যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। পদার্থ আসলে কি, এটা কিন্তু তোমরা নিচের ক্লাসে প্রাথমিক লেভেলই পড়ে এসেছো। প্রাথমিক বিজ্ঞানে এগুলো ছিল, পদার্থ কি, ঠিক আছে। এমনিতেই সাধারণত পদার্থের ভর বা ওজন থাকে, তার আয়তন থাকে, আকার আকৃতি থাকে। তবে সব পদার্থের আকার আকৃতি থাকে না, ঠিক আছে। এগুলো আমরা এই চ্যাপ্টারে পাবো না, পড়লে আমি সংক্ষিপ্তভাবে একটু বলবো, ঠিক আছে। হ্যাঁ, কোন পদার্থের ভর আয়তন থাকে, কোনটার আকার আকৃতি থাকে বা থাকে না, ঠিক আছে। হ্যাঁ, না আসলে তো এমনিতেই বলতে হবে, আর না আসলেও এই পাঠে না আসলেও আমি একটু বলে যাব, ঠিক আছে। পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে, হাজারো না হাজার হাজার পদার্থ রয়েছে, এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, নানাভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে একটা দেখলে আমরা বুঝতে পারছি, এখানে একটা শ্রেণীবিন্যাস যে করা হয়েছে পদার্থকে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এর একটি শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। পদার্থের একটা অবস্থা বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস কিন্তু করা হয়েছে। একটি উদাহরণ দেওয়া যাক। এক টুকরো বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে? এক টুকরো বরফ পাত্রে রাখলে এটি পানিতে পরিণত হয়, আবার ওই পানিতে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে পানির 3টি অবস্থায় থাকতে পারে। দেখেছো, একই জিনিস
কি চমৎকার ব্যাপার, সে পানির ব্যাপারটা দেখো, তার তিনটা অবস্থা থাকতে পারে। এখানে একটা জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম যে পানি কয় অবস্থায় থাকতে পারে। পানির তিনটা অবস্থা থাকতে পারে। সেই অবস্থাগুলো কি? কঠিন, তরল ও বায়বীয় অবস্থা। কঠিন অবস্থা যখন, তখন তাকে আমরা বরফ বলছি। তরল অবস্থা যখন, তখন আমরা পানি বলছি। এবং যখন এটা বায়বীয় অবস্থা, তখন আমরা এটাকে জলীয় বাষ্প বলছি, তাই না? আর তা হলো এই যে বলাই হয়েছে, ঠিক আছে? কঠিন অবস্থাটা বরফ, তরল অবস্থা পানি, আর বাষ্প বা জলীয় বাষ্প হলো তোমার আমরা যেটাকে বায়বীয় অবস্থা বলছি। যখন বরফ আকারে থাকে তখন এটিকে বলা হয় কঠিন অবস্থা, পানির আকারে থাকলে তখন এটিকে বলা হয় তরল অবস্থা, আর বাষ্প আকারে থাকলে এটি হলো গ্যাসীয় অবস্থা। তাই অবস্থাভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। পদার্থ কী ধরনের হয়? মূল ভাগটা হলো পদার্থের তিন ধরনের, ঠিক আছে? তোমরা ছোটোবেলায় তাই জানো, পদার্থের মূল মানে ভাগ হলো পদার্থ তিন ধরনের হয়ে থাকে: কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। এটা কিন্তু একটা ব্যাপার ছিল, এটা নির্ভর করে পদার্থের গঠনের উপর, পদার্থের অনুপরমাণুগুলো কীভাবে পদার্থের ভিতর আছে তার উপর নির্ভর করে, হ্যাঁ, তার সজ্জার উপর নির্ভর করবে কিভাবে পদার্থের পরমাণুগুলো পদার্থের অভ্যন্তরে সজ্জিত বা আবদ্ধ থাকে, সেটাই হলো মানে সেটার উপর নির্ভর করে পদার্থ কঠিন হবে না তরল হবে না মানে বায়বীয় অবস্থা হবে, ঠিক আছে? এবং এখানে একটা আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক বলেরও একটা ব্যাপার আছে, ঠিক আছে? হ্যাঁ, যেটাতে অনুপরমাণুগুলোর মাঝে আকর্ষণ বল বা শক্তি বেশি কাজ করে, এটা কঠিন হয়। আর এরপর শক্তি তরল পদার্থে সাধারণত আন্তঃআণবিক বল বা শক্তি কমে যায়, আর গ্যাসীয় পদার্থে একদম থাকেই না, যে কারণে পরমাণুগুলো মুক্ত অবস্থায়, অনুপরমাণুগুলো মুক্ত অবস্থায় বিচরণ করে, ঠিক আছে? আকর্ষণ থাকেই না, ঠিক আছে? এখানে প্রশ্ন হলো কী কী বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন, তরল অথবা বায়বীয় হবে? কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তার, ঠিক আছে? কঠিন পদার্থের আকার আছে। আকার বলতে কী বুঝো? আকার জিনিসটা যদি আমি বোঝাতে যাই, তাহলে তোমাদেরকে আমি এই চিত্রটা বোঝাই। এই যে ভিন্ন ধরনের ফুটবল, তোমরা এগুলো ছোটোবেলা থেকে ব্যবহার করে আসছো, ভিন্ন আকারের ফুটবল, এটা হলো আকার। এটা হলো ছোটো আকার, এটা এদিক যখন আমরা যাচ্ছি এটা থেকে এটা বড় হচ্ছে, এবং তোমার যে টেনিস বল আমরা বলছি, আমরা বাসা বাড়িতে এগুলো মানে ক্রিকেট বল হিসেবে ব্যবহার করে থাকি ছোটরা, তাই না? তার মানে এই যে এই দিক থেকে আমরা যাচ্ছি, আকারের পরিবর্তন হচ্ছে, দেখো আকার পরিবর্তন, এটা হলো সবচেয়ে ছোট আকার, আর এটা হলো সবচেয়ে বড় আকারের, তাই না? এটাকে বলা হয় আকার, ঠিক আছে? আর যদি আকৃতির ব্যাখ্যা যায়, তাহলে আকৃতি এরকম হতে পারে। আকার আকৃতি কিন্তু এক না। আকৃতি কী হতে পারে? এগুলো তোমরা প্রাথমিক লেভেলে পড়ে এসেছো বিজ্ঞান বইয়ে 4, 5-এ, ঠিক আছে? এখানে আকৃতি বলতে বৃত্তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, ত্রিভুজ আকৃতি হতে পারে, আয়তকার হতে পারে, রম্বস আকৃতির হতে পারে, ঠিক আছে? ভিন্ন ধরনের আকৃতি হতে পারে। এই যে ভিন্ন মানে কয়টা বাহু আছে তার উপর নির্ভর করে ভিন্ন ধরনের আকৃতি হতে পারে। আবার এরকমও হতে পারে, সেটা দেখো পিরামিড আকৃতি হতে পারে। একটু বড় যদি করি তাহলে তোমরা একটু ভালো হয়তো দেখতে পাবো যে এটা কী কী আকৃতি হতে পারে। দেখো এই যে পিরামিডের ন্যায় হতে পারে, ঠিক আছে? তারপরে প্রিজমের ন্যায় হতে পারে, তারপরে আয়তকার হতে পারে, ইটের মতো। এই তো ইট হলো আয়তকার। ইট খুব পরিচিত একটা জিনিস তোমাদের। এটা হলো তোমার ঘনক। হ্যাঁ, ঘনক হলো আমরা যে লুডুর যে ডাইটা, ঠিক আছে, যেটা আমরা নাড়াচাড়া করি লুডুর সেটা হলো এরকম, তাই না? সব দিকে সমান দৈর্ঘ্যের থাকে, তাই না? আর এটা হলো মানে গোলাকার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আকৃতি ভিন্ন আকৃতি হতে পারে। এটা হলো সিলিন্ডারের মতো। তোমার যে কলমটা, অনেক কলম, আমরা যে কলমগুলো নর্মাল অনেক কলম আছে সিলিন্ডারের মতো, তাই না? বা রড, ঠিক আছে, সিলিন্ডারের মতো, ঠিক আছে? তাহলে আকার আকৃতি কি আমরা বুঝলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে এখানে আমরা চলো আবার যাই। কঠিন পদার্থের আকার আছে, তাহলে কঠিন পদার্থের আকার থাকে, ঠিক আছে? কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। আবার তার আয়তনও আছে, কঠিন বস্তুর কিন্তু আয়তনও আছে, এবং আয়তনটা কি হলো তোমার তার একটা যে বস্তু যে জায়গা দখল করে সেটা হলো তার আয়তন, ঠিক আছে? সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আয়তন আছে। কঠিন বস্তুর আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। তুমি চাইলেই একটা কঠিন পদার্থের আয়তন ও আকার পরিবর্তন করে ফেলতে পারবা না, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? এটা আমরা হয়তো পরীক্ষাও পাবো। এরা যথেষ্ট দৃঢ়, অর্থাৎ
অর্থাৎ এতে দৃঢ়তা আছে। হ্যাঁ, তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম হয়, যেমন সরিষার দানা, ভাত, কলা। তার মানে এগুলো কিন্তু তোমার কঠিন পদার্থ, কিন্তু এগুলো মনে করো বা আমাদের যে কোনো ফল, একটা আপেল, সেটাও কিন্তু কঠিন পদার্থ, ঠিক আছে, কিন্তু সেগুলো তোমার এই এই কী বলবো, এগুলো দৃঢ়তা অনেক কম, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু তরল পদার্থ না, তাই না, কিছু তরল পাওয়া যায় ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এগুলো হলো তোমার, বা তোমরা যে ছোলা বুট খাচ্ছ, ঠিক আছে, বা মটরের দানা, ঠিক আছে, বাদাম, সেটাও কিন্তু কঠিন বস্তু, কিন্তু এদের দৃঢ়তা কম। একটু আঘাত করলে দেখা যাবে এদের মানে তোমার আকারের পরিবর্তন হয়ে যাবে, তাই না, একটু চাপ দিলে আকারের পরিবর্তন হয়ে যাবে, বা আঘাত করলেই চাপ বা আঘাত করলেই তোমার তাদের ইয়েটা কমে যাবে। ভাতের ক্ষেত্রেও দেখো, একটু চাপ দিলে কিন্তু তার আকারের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, আয়তনের হয়তো খুব একটা পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা মানে আমরা অভিজ্ঞ পরীক্ষণ থেকে দেখব, হ্যাঁ, কীভাবে এগুলো করা হয় আর কি। এবার আমরা তরল পদার্থের বৈশিষ্ট্য জানব। তরল পদার্থের কী বৈশিষ্ট্য সেটা আমরা জানব। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এই যে আকার দেখাইছিলাম, এরকম কিন্তু কোনো আকার নেই তরল পদার্থের, বুঝতে পারছ। অর্থাৎ তরল পদার্থে যে পাত্র রাখা আকার নেই, এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে। যে পাত্রে রাখবা সেই পাত্রের আকারই ধারণ করবে। যদি এটা সিলিন্ড্রিক্যাল বোতলে রাখো তাহলে বোতলের মতো, যদি এটা তুমি ইয়ের মতো তোমার এই একটা বর্গাকার পাত্রে ওই ঘনকের মতো একটা পাত্রে রাখো, তাহলে দেখবা ওটার মতোই লাগবে, ঠিক আছে। যেই পাত্রে রাখো সেই পাত্রের উপর নির্ভর করে, তাই না। পাতিলে রাখলে একরকম হবে, বালতিতে রাখলে একরকম হবে, তাই না। তার মানে তার কোনো আকারও নাই, আকৃতিও নাই। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, আয়তন কিন্তু আছে, সে কিন্তু একটা জায়গা দখল করে, তাই না। কারণ কঠিন এবং তার ওজন আছে, বুঝতে পারছো, ওজন আছে, আয়তন আছে, ঠিক আছে, কিন্তু আকার এবং আকৃতি নাই তরল পদার্থের। কারণ কঠিন পদার্থের মতো এরা জায়গা দখল করে, এদের আয়তনও পরিমাপ করা যায়। আর ওজন আছে কথাটা এখানে কেন বলে নাই আমি ঠিক বুঝতে পারলাম না। কঠিন পদার্থের ওজন আছে বা ভর, যেটা আমরা বলবো ওজন আর ভরের পার্থক্য, তোমরা জানো, ঠিক আছে, বা জানবা ভবিষ্যতে, ঠিক আছে, উপরের ক্লাসে। তাহলে ওজন আছে তোমার কঠিন এবং তরল পদার্থের। অর্থাৎ তুমি যখন একটু বালতিতে একটু পানি নিয়ে উপরের দিকে উঠাবো তখন কিন্তু ভার মনে হবে, তাই না। তার মানে ওজন আছে। হ্যাঁ, বা কঠিন পদার্থ, তোমার যে একটা আশেপাশে একটা কঠিন পদার্থ আছে, দেখো তুমি উঠায়, এটা ভার মনে হবে, তাই না। এটা উঠালে মনে হবে এটা নিচের দিকে চাপ দিচ্ছে, এটাই কিন্তু তার ওজন। এই আয়তন কি পরিবর্তন হয় না, পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে। আয়তন আসলে তরল পদার্থের পরিবর্তন করা যায় না, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, আকার পরিবর্তনশীল, তাই বলা হয়ে থাকে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়। অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নেই, আকার যেহেতু নাই, এই কারণে বলা হয় এদের মনে করো এরা দৃঢ় পদার্থ না, তাই না। হ্যাঁ, আকার থাকলে আকার পরিবর্তন করা যায় বল প্রয়োগে, কিন্তু তোমার যেটা পরিবর্তন করতে খুব বেশি বল দরকার হবে, বাইরের থেকে বল দিতে হবে, আঘাত জুড়ে করতে হবে, সেগুলো খুব দৃঢ় হয়, ঠিক আছে। গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথা ধরি, তাই না। সাধারণত বাতাস আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। বাতাসের মতো সকল গ্যাসেরই কোনো নির্দিষ্ট আকার নাই, অর্থাৎ তার কিন্তু কোনো আকার নাই, তাই না, এবং তার কোনো আকৃতিও নাই। ব্যাপারটা বুঝতে পারছো। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি, তোমরা দুটি সিলিন্ডারে কথা চিন্তা করাও, যার একটি ছোট আর একটি বড়, এদের কিন্তু আয়তনও নাই, শুধু ওজন আছে, বুঝতে পারছো। তবে গ্যাসীয় পদার্থের আয়তন নাই, ঠিক আছে, কিন্তু সে কিন্তু জায়গা দখল করে। ব্যাপারটা বুঝতে পারছো, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। গ্যাসীয় পদার্থ কিন্তু জায়গা দখল করছে না সেটা না, এটা তোমরা আগে 4-5 বিজ্ঞান বইয়ে তোমরা পড়ে এসেছো। এই জন্য আমি প্রায় একটা কথা বলি যে সব কিছু পড়ে যেতে হবে, কোনো টপিক বা টার্ম বা কোনো রাশি না পড়ে গেলে পরবর্তীতে এটা বুঝবা না, ঠিক আছে। তাহলে তোমরা ওখানে হয়তো দেখেছিলা যে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ জায়গা দখল করে, ঠিক আছে, বায়ু পদার্থ জায়গা দখল করে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যে একটা বেলুন ফোলাচ্ছ, তা সে কিন্তু জায়গা দখল করছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো আয়তন নাই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো আয়তন নাই। কেন, মনে করো তুমি যদি একটা বায়বীয় পদার্থ যেই পাত্রে রাখো, মনে করো একটু সেন্ট, ছোটো পাত্রে রাখো আর বড়ো পাত্রে রাখো, পুরোটা দখল করে রাখবে, এই কথাটা এখানে বলবে, দেখবো
এখন যদি সমপরিমাণ গ্যাস 2 সিলিন্ডারে রাখো, তাহলে তার ছোটো সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে, তেমনি একই পরিমাণ বড় সিলিন্ডারে রাখলেও তার সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে। এই জিনিসটা আমরা হয়তো করতে পারি না, বায়বীয় পদার্থ হয়তো দেখা যায় না বলে, দেখতে পারলে আমরা বুঝতে পারতাম। ঠিক আছে, যে আসলে মনে করো ছোটো পাত্র এবং বড় পাত্রে পুরোটাই দখল করে থাকে। তার মানে কি, একই জিনিস ছোটো পাত্র পুরোটা জুড়ে থাকে, বড় পাত্র পুরোটা জুড়ে আছে, পুরো সিলিন্ডার মানে বা পাত্র জুড়ে থাকে। তার মানে তার নির্দিষ্ট কোনো আয়তন নাই। আয়তন আছে কিন্তু নির্দিষ্ট না, কিন্তু কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, তাহলে বলা যায় যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন বেশি হয়। এটা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের কিন্তু ভর এবং আয়তন আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট ভর আয়তন আছে, তরল ও কঠিন পদার্থের ক্ষেত্রে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট ভর আছে। ঠিক আছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। ঠিক আছে, বুঝেছো? এই জিনিসটা যদি আসে তোমাদের কোনো পরীক্ষায়, তাহলে তোমরা বলতে পারবা কিন্তু। ঠিক আছে, যে একটা গ্যাসকে মনে করো এটা একটা নাইট্রোজেন গ্যাস, এটাকে এই এত ঘনমিটার মনে করো বললো 10 ঘনমিটার একটা পাত্রে রাখা হয়েছে, আর একটা 15 ঘনমিটার পাত্রে রাখা হয়েছে, তাহলে গ্যাসের মানে আয়তনের কি কোনো পরিবর্তন হলো? হ্যাঁ, তাই না? গ্যাসের কোনো আয়তনই তো নাই, আসলে গ্যাসের এটা নির্দিষ্ট কোনো আয়তন নাই, তাই না? এটা যে পাত্রে রাখা হলো মনে করো পুরো পাত্রই দখল করে থাকবে, তাই না? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নাই, আকৃতিও নাই, তাই না? 4টা জিনিস থাকে পদার্থের, বলেছি, সেটা হলো ওজন থাকে, তোমরা ছোটো ক্লাসে পড়েছো। ওজন থাকে, তার আয়তন থাকে, আকার থাকে ও আকৃতি থাকে। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছ? ওজন জিনিসটা কি আমি বলেছি, আবারও বলছি, একটু মানে সারাংশ মানে সার কথার মতো বলছি। সেটা হলো ওজন হলো কোনো একটা পদার্থর এমন বৈশিষ্ট্য যেটা তোমার, এটাকে তুমি যদি একটু উপরে ওঠাও তাহলে এটা তোমাকে একটু চাপ প্রয়োগ করবে, অর্থাৎ ভারবার মনে হবে। এটা কিন্তু পৃথিবীর ওজনটা কিন্তু অনুভব হয় পৃথিবীর অভিকর্ষ বলের জন্যই, বা অভিকর্ষ বলের জন্য, আমরা যেটাকে অভিকর্ষ ত্বরণ বলি, এটা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। আর একটা হলো তার আয়তন আছে, অর্থাৎ মানে কঠিন পদার্থের ক্ষেত্রে তার আয়তন থাকে, একটা নির্দিষ্ট আয়তন থাকবে, আকারও থাকে, আকৃতিও থাকে কঠিন পদার্থের। কিন্তু এই যে তরল পদার্থের ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো তার নির্দিষ্ট শুধু ভর ছিল। ঠিক আছে, আর তার ভর বা ওজন ছিল, আর ছিল তার আয়তন। ঠিক আছে, অর্থাৎ সে একটা জায়গা দখল করেছিল। ঠিক আছে, কিন্তু আমরা পড়েছিলাম কিন্তু উপরে, কিন্তু তার কোনো আকার আকৃতি ছিল না। আর বায়বীয় পদার্থের শুধু ভরটাই থাকে। ঠিক আছে, আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আয়তন না, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে যে তরল পদার্থের কি আয়তন থাকে না? আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন থাকে না, কারণ তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো জায়গা জুড়েই সে থাকে। অর্থাৎ ছোটো পাত্রে মানে ছোটো পাত্রে রাখলে যতটুকু সে জায়গা দখল করে রাখবে, বড় পাত্রে রাখলেও তার পুরোটা জুড়েই, অর্থাৎ দুটো পাত্রেরই পুরোটা জুড়েই মনে করো জায়গা দখল করে থাকবে। তার মানে তার কোনো নির্দিষ্ট আয়তন নেই। ঠিক আছে, মনে রাখতে হবে। এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা যায় তা হলো ঘনত্ব। হ্যাঁ, কতটুকু ঘন, তোমরা দেখবা ঘনত্ব জিনিসটা বোঝার জন্য সংজ্ঞার চেয়ে আমরা সংজ্ঞা পরবর্তীতে বুঝবো যে একক আয়তনের ভরের কোনো বস্তুর একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। এটা হলো একটা সংজ্ঞা, কিন্তু আসলে বোঝার ব্যাপারটা আমি বোঝাবার জন্য বলি। তোমরা যথেষ্ট বড় হয়েছো, যে তোমরা মধু দেখেছো, মধু, হানি, ঠিক আছে, এবং পানি দেখেছো। দেখবা যে মধু এবং পানি দুইটা কিন্তু দেখতে মানে কালার, যেটা আমি বলছি না, আমি বলছি তুমি যদি ডালতে যাও দেখবা যে একটা খুব দ্রুত পড়ছে আর একটা কিন্তু ধীরে ধীরে পড়ে। তার মানে এটা কিন্তু ঘনত্বের জন্য হয়, ঘনত্ব, তার পৃষ্ঠটান এসবের জন্য হয় ঘনত্ব। মধুর ঘনত্ব কিন্তু পানি থেকে অনেক বেশি। ব্যাপারটা বুঝতে পারছো? কাঠিন্য, তার কাঠিন্য নির্ভর করে, কঠিন পদার্থের কাঠিন্যতা থাকে। ঠিক আছে, কাঠিন্য মানে তার কঠিন অবস্থা ধরে রাখার যে প্রবণতা, সেটাই। যেমন লোহার রড খুব কঠিন হয়। নমনীয়তা, আবার কোনোটা নমনীয় হয়। ঠিক আছে, তাপ পরিবাহিতা, যেমন রাবার খুব নমনীয়, তাই না? রাবার টান দিলে দেখবা যে রাবারের জিনিস মানে
প্রসারিত হয়, সংকুচিত হয়। নমনীয়তা তাপ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা, অর্থাৎ তাপ পরিবহন করে অনেক পদার্থ। আবার অনেক পদার্থ আছে তাপ বিদ্যুৎ দুটোই পরিবহন করে, আবার অনেক খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, এগুলো আমরা দেখব কি আছে না আছে। চলো আমরা দেখি তোমাদের কাজটা কি। এটা একটা কাজ বা পরীক্ষণের মতো। তোমার বাড়ি ও স্কুল থেকে নিচের জিনিসগুলো সংগ্রহ করো। কী কী সংগ্রহ করবা? চক, পেন্সিল, নোটবুক, রবার, ডাস্টার, হাতুড়ি, তার কাটা মানে ওই যে আমরা যেটাকে পেরেক বলছি, ছোটো আমরা অনেকে লোহাও বলে থাকি, হ্যাঁ, যেটা তোমার ওই বিভিন্ন জিনিস টেবিল চেয়ার বানাইতে ব্যবহার করে। সাবান, ঠিক আছে, সাইকেলের চাকার স্পোক, ক্রিকেট ব্যাট, দিয়া সলাইয়ের বাক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালা বাসন, স্কুলের ঘন্টা। এদের কোনগুলো কাগজ, কাঠের ও ধাতুর তৈরি, তাই না? কোনটা কাগজ, কোনটা কাঠের, কোনটা ধাতুর তৈরি, এবং কোনগুলো এদের কোনোটি নয়, কোনোটি চকচক করে এবং কোনোটি করে না, সে অনুযায়ী ভাগ করো। চকচক করে কোনোটা দেখবা, কোনোটা চকচক করে না। ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, চলো আমরা দেখি। এটা সহজ, তোমরা করে ফেলবা। ঠিক আছে, নর্মালি ধাতু পদার্থ খুব চকচক করে। ঠিক আছে, হ্যাঁ, এটা নিজেরাই পারবা। আর যদি সামনে করা না থাকে আমি তো ধারণা দিলাম, ঠিক আছে, যে এগুলো কোনটা কঠিন, এগুলো কিন্তু কঠিন। ঠিক আছে, কিন্তু কী বলেছে, কোনটি চকচক করে এবং কোনটি করে না তা সে অনুযায়ী ভাগ করো। অর্থাৎ একটা চকচক করে, একটা চকচক করে না, এটা দেখে দেখে তোমরা বুঝে ফেলবা। চকচক করা মানে কি? যেমন তোমার গোল্ডের জিনিস চকচক করে, গোল্ড, মেয়েরা যে গোল্ডের গহনা পরে সেগুলো থেকে বুঝতে পারছো চকচক করা মানে কি, তাই না? কাঠিন্য ও নমনীয়তা, কোনো পদার্থ নরম, কোনোটা শক্ত, কোনোটা নমনীয়, কোনোটা অনমনীয়। নিজেরা কাজটি করো, এদের সম্পর্কে জানো। ঠিক আছে, এদের সম্পর্কে আমাদের জানার জন্য কাঠিন্য বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটা জিনিসকে আঘাত করতে হবে, করে দেখতে হবে, মনে করো এটা কতটুকু কঠিন। ঠিক আছে, আবার কোনটা নমনীয়, আমি বলছিলাম রাবার, টান দিলে দেখতে পারবা যে এটা নমনীয়। ঠিক আছে, কোনটা অমনীয় দেখবো যে টান দিলে যদি এটা মানে বাড়ে না কমে তাহলে এটা অনমনীয়। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কোনটা নরম মানে চাপ দিলে বুঝতে পারবা। রাবার, তোমার যে রাবারটা, ইরেজারটা দেখবা চাপ দিলে নরম মনে হচ্ছে, আরও নরম অনেক জিনিস আছে। আবার কোনটা শক্ত, কঠিন পদার্থ কিন্তু শক্ত হয়। মনে করো তোমার যে কঠিন পদার্থ তোমার আশেপাশে আছে, ওটা চাপ দিয়ে দেখবা যে অনেক শক্ত হবে। ঠিক আছে, কাজ, আরেকটা কাজ, একটি অ্যালুমিনিয়ামের পাত্র, রান্নার যে পাত্র, এক খণ্ড রবার, এক খণ্ড কাঠ, মোমবাতি, একটু পাথর, একটি পেরেক নাও। হ্যাঁ, এগুলো একটি ধাতব চাবি দিয়ে দাগ কেটে দেখো। একটা ধাতব চাবি, অর্থাৎ একটা চাবি বা আরেকটা পেরেক দিয়ে দাগ কাটার চেষ্টা করো। তোমার যে পেরেক নিতে বলেছে না, তাহলে আরেকটা পেরেক দিয়ে বা চাবির চেয়ে পেরেক দিয়েও তুমি দাগ কাটতে চেষ্টা করো। দেখো কোনোটাতে খুব সহজে দাগ কাটা যাচ্ছে, কোনোটিতে দাগ কাটা কঠিন। হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়ামের পাত্রে কিছুটা দাগ কাটা যাবে, ঠিক আছে, কাঠেও কিছুটা যাবে, কিন্তু পাথরে অনেক কঠিন হবে, তাই না? তার মানে এগুলো কিন্তু এখান থেকে বুঝতে পারবা কোনটা কাঠিন্য, কোনটা নমনীয়। ঠিক আছে, দুটি আঙ্গুলের মাঝে নিয়ে এদের প্রত্যেকে চাপ দিয়ে দেখো কোনটা নমনীয়, কোনটা শক্ত অনমনীয়। এদের মধ্যে কোনোটা খসখসে, কোনোটা মসৃণ, কোনোটা ভঙ্গুর। এই যে এখানে এই পরীক্ষণটাই এখানে করতে বলেছে। ঠিক আছে, যেভাবে করতে বলেছে সেভাবে আমরা করে ফেলতে পারবো কিন্তু। ঠিক আছে, এবার নিচের মতো সারণী তৈরি করো, একটা ছক তৈরি করে লিখে ফেলবা, বস্তুটার নাম লিখবা। মনে করো এটা হলো প্রথম বস্তুটা কি, অ্যালুমিনিয়ামের পাত্র, শক্ত না নরম লিখে ফেলবা। ঠিক আছে, শক্ত হবে। ঠিক আছে, তারপর 2 নম্বর রাবার কি সাধারণত নরম বা নমনীয় দেখবা। ঠিক আছে, হ্যাঁ, এখন তো কাঠও শক্ত। ঠিক আছে, এইভাবে লিখে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ, যেটা তোমরা পরীক্ষা করে পাবা সেটাই লিখবা। ঠিক আছে, নমনীয়, অনমনীয়, শক্ত, নরম লিখে ফেলবা। ঠিক আছে, ঘনত্বের ভিত্তিতে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে দেখা গেছে ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি। পরবর্তী পাঠগুলোতে আমরা পদার্থের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পরবর্তী পাঠে আমরা পদার্থের আরও অন্যান্য বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব। তো এই মানে ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে অবশ্যই দেবো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের
ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, অর্থাৎ 53 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।